আমরা আছি সোশ্যাল কমিউনিকেশনের চ্যাপ্টারে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনজনদের সাথে যোগাযোগ রক্ষা করা, পার্সোনাল কমিউনিকেশন। আজকের ক্লাসে আসলে পাঠ্যপুস্তকের কথাবার্তা কিছুই নেই, বলতে গেলে সবকিছুই আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক বছর আগে একটা ইন্টারভিউতে এই গল্পটা বলেছিলাম, ছোট্ট করে এখন বলবো। একটা রিসার্চ হয়েছিল যে লঙ্গিটিউডিনাল স্টাডি, যেখানে জিজ্ঞেস করা হয়েছিল অনেক বছর ধরে যে আসলে মানুষ কিসে সুখ খুঁজে পায়। রিগ্রেশন অ্যানালিসিস করার পরে একটা ভ্যারিয়েবলের সাথে যোগসাজশ পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে জেনুইন রিলেশনশিপস। আপনার জীবনে কতগুলো মানুষ আছে যাদের সাথে আপনি আসলে জেনুইন। সো আপনি জীবনে হয়তো অনেক কিছু পেয়ে গেলেন যা আমরা ভাবি আমাদের সুখ দিবে, যশ, খ্যাতি, অর্থবিত্ত, মান সম্মান, কিন্তু আসলে ওই রিসার্চে দেখা যায় সুখ আসলে একটা জায়গায়। আপনার জীবনে কতজন মানুষ আছে, আপনজন আছে, যাদের সাথে আপনি আসলেই আপন, যাদের সাথে আপনি জেনুইন একটা জীবন শেয়ার করতে পারেন। সো জেনুইন রিলেশনশিপ কিন্তু তখনই তৈরি হবে যখন আপনার জেনুইন কমিউনিকেশন চ্যানেলটা তাদের সাথে খোলা থাকবে। এই কারণে আজকের লেকচারে যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, এগুলো যদি মেনে চলেন, আপনাদের জীবনে হয়তো সেই আপন বন্ধনগুলো আরেকটু শক্ত হবে, অটুট থাকবে। আমার মনে আছে আমার বাবা এক সময় বলতো যে ভালোবাসা তো আসলে নিম্নগামী, একদিন বুঝবি। এখন বুঝি। আগে একটা সময় ছিল বাবা মাই সবসময় আমাকে কল করতো, আমি কাজে ব্যস্ত থাকতাম, আমার খোঁজ খবর বাবা মাই নিত, আমি আসলে সেরকম খোঁজ খবর নিতাম না। এখনো যে তাদের চেয়ে বেশি নিই তা না, এখনো তারাই কিন্তু আমার খোঁজ খবরটা বেশি নেন। কিন্তু বাবা মা তো আসলে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসেন, তাই না? আমি যদি বছরের পর বছর খোঁজ নাও নেই, তারা কিন্তু আমার খোঁজ নেবেন। কিন্তু বাবা মা ছাড়া অন্য রিলেশনশিপগুলো কিন্তু এমন হয় না। আপনি যদি দেখেন যে দিনের পর দিন আপনার এক বন্ধু শুধু আপনার খোঁজ নিচ্ছে, আপনি আসলে খোঁজ নিচ্ছেন না, আপনার বিপদে সে আপনার সামনে আসে কিন্তু আপনি তার পাশে দাঁড়াচ্ছেন না, ওই বন্ধনটা কিন্তু আসলে বেশি দিন আপন থাকবে না। সো আপনার দায়িত্ব হচ্ছে রিলেশনশিপ নার্চার করতে হবে। এই জন্য নিয়মিত খোঁজ খবর নিতে হবে আপনার পরিবার পরিজনের সাথে, সবাই কেমন আছে, আপনার বন্ধু বান্ধবীরা কেমন আছে, যারা আপনজন। আমরা যেটা ভুলে যাই, অনেকে আসলে আপন আর কাজের রিলেশনশিপ ওভারল্যাপ করে ফেলি। আপন রিলেশনশিপ হচ্ছে যেখানে আসলে কোনো স্বার্থ ছাড়াই আপনি কিছু একটা দিতে চান, আপনার সময় দিতে চান। সো মাই ফার্স্ট পয়েন্ট ইজ শেয়ার ইনফরমেশন উইথ ইউর লাভড ওয়ান্স। আপন মানুষের সাথে আরেকটু আপন হন। দ্বিতীয় পয়েন্টটা হয়তো আগের পয়েন্ট থেকে একটু বিপরীতমুখী, পার্সোনাল স্পেস দিতে জানতে হবে। পার্সোনাল স্পেস মানে আমাদের কালচারে যেটা হয়, আমরা একটু বেশি নাক গলাতে পছন্দ করি। আমরা ভাবি যে আমরা আপন মানুষ, মানে উই হ্যাভ দ্য রাইট টু নো এভরিথিং অ্যাবাউট দ্যাট পারসন। বাবা মা হলেও ভাবি, ভাই বোন হলেও ভাবি, বন্ধু বান্ধবী হলেও ভাবি, আত্মীয় স্বজন হলেও ভাবি, কিন্তু এটা উচিত না। আমার বোঝা উচিত যে সবারই প্রাইভেসি আছে। আমি হয়তো বাবা মা, আমি হয়তো সন্তান, কিন্তু আমার সব জানার অধিকার হয়তো নেই। আমার ওই সেন্সটা তৈরি হতে হবে যে সবার প্রাইভেসিকে আমার রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে একটা বিষয় যেটা আরেকজন ভাবছে এটা আমার প্রাইভেসির পার্ট, আপনি ভাবছেন যে না, এটা আমার জানার অধিকার আছে, সেটা কিভাবে সুন্দর করে কথা বলে মিউচুয়ালি একটা জায়গায় আসা যায় সেটা চেষ্টা করতে হবে। এমনভাবে কাউকে ম্যানিপুলেট করা উচিত না যাতে যার সাথে আপনি কমিউনিকেট করার চেষ্টা করছেন তাতে আরো দূরত্ব বেড়ে যায়। অনেক সময় হয় কি, টিনেজ বয়সে এটা কিন্তু বেশি হয়, বাবা মার সাথে দূরত্ব বেড়ে যায়, কারণ বাবা মা কন্ট্রোল করতে চায়, আর টিনেজ বয়সে তারা আরো বেশি ফ্রিডম চায়। সো এই কারণে হয় কি, একজন কন্ট্রোল করতে চাচ্ছে, আরেকজন বেশি ফ্রিডম চাচ্ছে বলে দূরত্বটা বেড়ে যায়। এই কারণে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে যেন নিজে থেকেই আপনার সন্তান আপনাকে বোঝাতে চায় যে এতটুকু আমি শেয়ার করতে কমফোর্টেবল, এতটুকু আমি শেয়ার করতে কমফোর্টেবল না, অথবা বাবা মা হিসেবেও আপনি তাকে বোঝাতে পারেন যে এতটুকু আসলে বুঝলে তোমারই লাভ, কারণ তুমি আসলে হয়তো এই কঠিন ডিসিশনটা একা নিতে পারবে না, আমাদের অ্যাডভাইস তোমার দরকার আছে। সো এটা আসলে একটা সম্মানের জায়গা থেকে যদি হয়, তাহলেই কিন্তু এই পার্সোনাল স্পেসটা দুজনের জন্যই শক্ত থাকে এবং দূরত্বও তৈরি হয় না। সো পার্সোনাল স্পেস দেব এমনভাবে যেন দূরত্ব তৈরি না হয়। তৃতীয় টিপস হচ্ছে আমরা আরেকটু বেশি আন্তরিক হব। এটা আমাদের একটা স্বভাবগত একটা দোষ বলা যায়। আমরা সমাজ আমাদের কি কি ভাবলো এটা চিন্তা করি বলে
বাসার বাইরে একভাবে মানুষের সাথে ব্যবহার করি, বাসায় চলে আসলে আবার কিন্তু অন্যরকম হয়ে যায় অনেকে। হয়তো বাসার মানুষজনের সাথে আমি একটু রুডও ব্যবহার করি, আমি হয়তো কথায় কথায় রেগে যাই, আমি হয়তো এমন শব্দ ব্যবহার করি যেটা আসলে অপমানজনক এবং হয়তো অন্য মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমি ভাবি এটা বাসার মানুষ, এদের সাথে তো এভাবে কথা বলা যায়। কিন্তু না, এই ব্যাপারটা আপনাকে আমাকে সবাইকে আসলে একটু ভাবতে হবে। যে কাজটা আমি আসলে অন্যের সাথেই করি না, বাসার বাইরের মানুষের সাথেই করি না, সে কাজটা আমি বাসার মানুষের সাথে করব কারণ তারা আমার আপন, এই লজিকটা ঠিক না। তারা যেহেতু আপন, তাদের সাথে তো আরো বেশি আন্তরিক হব। আমি আপন বিধায় তাদেরকে আই উইল টেক দেম ফর গ্রান্টেড এবং তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করবো, এটা তো হতে পারে না। এক ছাদের নিচে যাদের সাথে বসবাস করি অথবা যাদের সাথে আমার প্রতিনিয়ত ওঠা বসা, আমার আপনজন, তাদের সাথে তো ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে। আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেকে একমত হবেন, আমরা হয় কি জীবনে অনেক স্ট্রেস নিয়ে বসবাস করি সবাই, আপনি আমি, আপাত দৃষ্টিতে যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি যে অনেক ভালো জীবন কাটাচ্ছি, সবাই কিন্তু স্ট্রেসের মাঝে আছি। আমরা হয় কি ভাবি যে আমরা বাসায় যেই আমার একটা স্ট্রেস রিলিফ করার জায়গা, তো সেটা তো না। বাসায় স্ট্রেস রিলিফ করার জায়গা যদি ভাবি, সেটা ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, আন্তরিকতা দিয়ে। আমার বস আমার সাথে খারাপ বিহেভ করেছে বলে কি বাসায় এসে আমি আমার স্ত্রী বা স্বামীর সাথে খারাপ বিহেভ করব, আমার সন্তানের সাথে খারাপ বিহেভ করব? এটা আমরা কিন্তু অবচেতন মনে অনেক সময় করে ফেলি। এটা করা যাবে না। আপনার সবসময় মনে রাখতে হবে আন্তরিকতা বোধ বাসার বাইরেও যেমন, বাড়ির ভেতরেও তেমন। এর পরের অ্যাডভাইসটা আসলে কিভাবে বলবো, আমি একজন কবি মানুষ, সো আবেগ থেকেই কবিতা গান লিখি, কিন্তু বয়সের সাথে সাথে যেটা বুঝেছি, আমরা জাতিগতভাবে অনেক আবেগী, অনেক সময় এই আবেগটা ঋণাত্মক। আমাদেরকে আবেগটা বুঝতে হবে, আবেগটা কিভাবে করে নিজে কন্ট্রোল করতে হয় সেটা শিখতে হবে। আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কাজ করে ফেলি যেটা পরে আমাদেরকে খুব ভোগায়। সো আমি আপনাদের যেই উপদেশটা দিতে চাই অথবা অনুরোধটা করতে চাই, সেটা হলো যে আবেগের বশবর্তী হয়ে সাথে সাথে কিছু না করে একটু সময় নেবেন। ধরেন আপনার সন্তান এমন কিছু করে ফেললো যেটা শুনে আপনি অসম্ভব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলেন, আপনার কষ্ট পেলেন, আপনার সন্তান হয়তো ভুল কিছুটা করে ফেলেছে, আপনি সাথে সাথে কি তার গায়ে হাত তুলবেন? যেটা আমাদের সংস্কৃতিতে একসময় খুব সাধারণ ছিল, আস্তে আস্তে আমরা বুঝতে পারছি এটা সুদূর প্রসারী নেগেটিভ প্রভাব আছে। সো আমরা এই কাজটা আপাতত আমরা মনে হয় কমাচ্ছি, আশা করছি। কিন্তু ধরেন আপনি সেটা না করেও খুব অকথ্য ভাষায় সন্তানকে কিছু একটা বলে ফেললেন যেটা তার হয়তো মেন্টাল একটা ড্যামেজ হলো, আপনাকে সেটাও তো করা ঠিক হবে না। আপনার আবেগটা নিয়ন্ত্রণ করতে হবে, একটু সময় নিতে হবে, নিজে বোঝার চেষ্টা করতে হবে যে আমার সন্তান যে কাজটা করলো কি কি কারণে করতে পারে। আপনি নিজে যখন মাথায় জিনিসটা নিয়ে নেবেন, তারপরে যখন তার সাথে একসাথে বসে কথা বলবেন, আপনি সুস্থভাবে কথা বলার চেষ্টা করবেন। আবেগের বশবর্তী হয়ে তাকে এমন কিছু বলে বসবেন না যাতে আসলে কমিউনিকেশন চ্যানেলটা ব্রেক হয়ে যায়। আপনি তাকে বোঝাবেন যে তুমি খারাপ করেছো, তুমি এই কাজটা করেছো এই কারণে এটা খারাপ, এবং কি কারণে করেছো সেটা তুমি আমাকে বলো, সামনে আবার হবে কি হবে না। আপনি যদি একটা কনভারসেশনে নিয়ে আসতে পারেন, তাহলে হবে কি আপনার সন্তানের সাথে আপনার দূরত্ব বাড়বে না। সে একটা ভুল করেছে বলে তার সাথে আপনার ট্রাস্টের জায়গাটা ব্রেক হবে না। আপনি তাকে বোঝাবেন যে তুমি একটা ভুল করেছো, তুমি কি অনুশোচনা বোধ করছো কিনা, যদি না করো কেন করা উচিত, এবং ফিউচারে এই কাজটা যেন আর না করো সেটা এনশিওর করবো। এইভাবে আপনাকে স্টার্ন ওয়েতে বোঝাতে হবে। আমরা যেটা করে এসছি, আমরা শাসন করেছি প্রহারের মাধ্যমে এবং অকথ্য ভাষায় কথা বলে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনাকে সুন্দর করে একটা কমিউনিকেশন চ্যানেল এস্টাবলিশ করে শাসন করাটা শিখতে হবে। তাহলেই হয়তো লং টার্মে আপনার সন্তান ভুল বুঝে ঠিক পথে আসতে পারবে। নেক্সট পয়েন্ট, আপনারা যখন একটা পরিবারে অথবা আত্মীয় স্বজনের মাঝে আছেন, তখন কিন্তু সমস্যা আপনাদের সামনে আসবে, কমন সমস্যা, যেটা হয়তো একসাথে সমাধান করতে হবে। হয়তো এমন হতে পারে আপনি এক মতবাদে বিশ্বাস করেন, আরেকজন আরেক মতবাদে বিশ্বাস করে, এর কারণে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সেটা হতে পারে রাজনৈতিক মতবাদ, সেটা হতে পারে ধর্মীয় চিন্তা ভাবনা। এ ধরনের ঘটনা কিন্তু আমাদের পরিবারে ঘটে। তখন সেই সমস্যাটার সমাধান আপনি করবেন কিভাবে? এখন আমার এই লেকচার কিন্তু বারবার আমি বলেছি, আমি কোনো এথিক্যাল হায়ার গ্রাউন্ড থেকে আপনাদের কোনো কিছু শেখানোর চেষ্টা করছি না। আমি শেখাতে চেষ্টা করছি কিভাবে কমিউনিকেশনটা স্মুথ হবে আপনার সবার সাথে। সো আপনার মতবাদ কি সেটা আপনি ডিসাইড করবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু আপনার পাশের যে মানুষ তার সাথে আপনার মতবাদ না মিললেও আপনি কিভাবে করে তার সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবেন?
আপনাকে বোঝাতে হবে যে ইটস নট ইউ ভার্সেস মি, ইটস আস ভার্সেস দ্য প্রবলেম। আমি আশা করছি খুব সহজে বোঝাতে পারছি ব্যাপারটা। আমরা যখনই বোঝাবো যে তোমার সাথে আমার যুদ্ধ, তখন কিন্তু আসলে সলিউশনটা হচ্ছে হার জিতের। আমি জিতলে তুমি হারলে, তুমি জিতলে আমি হারলাম, কিন্তু আমরা তো একই পরিবারের সদস্য। আমাদের বুঝতে হবে যে তুমি জিতলেই আমি জিতবো, আর আমি জিতলেই তুমি জিতবে। আমাদের একজন হেরে গেলেই কিন্তু আসলে আমাদের পরিবারে একটা হার চলে আসলো। সো এমনভাবে প্রবলেমটাকে ট্যাকেল করতে হবে। এটা হয়তো মনে হতে পারে যে এটা মতবাদের বিরোধ, কিন্তু আসলে বুঝতে হবে যে এটা আসলে আমাদের যে সম্পর্ক টানাপোড়নের একটা সমস্যা। আমরা কিভাবে একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করতে পারি, সেটা শুড বি দ্য গোল। কথাটা আমার জন্য বলাটা যতটা ইজি, আসলে রিয়েল লাইফে জিনিসটা প্র্যাকটিস করা কিন্তু অত ইজি না। আমি নিজেও ভুগেছি আমার জীবনে অনেক সময়, যে আমি হয়তো বুঝেছি যে কিভাবে সলিউশনে আসতে হবে, কিন্তু হয়তো প্রথম দিনই সলিউশন আসতে পারিনি, হয়তো দ্বিতীয় দিনই পারিনি। কিন্তু যখন দিনের পর দিন আমি বুঝিয়েছি অন্য মানুষটাকে যে আসলে আমি তোমাকে প্রতিপক্ষ ভাবি না, আমি তোমার মেন্টাল হেলথ নিয়েও ভাবি, আমার মেন্টাল হেলথ নিয়েও ভাবি, তখন হয় কি একদিন না একদিন প্রতিপক্ষ বুঝে যায় যে আমরা আসলে প্রতিপক্ষ নই, আমরা একটা প্রবলেমে ভুগছি, সেই প্রবলেমের সলিউশনটা আমরা খুঁজছি। সেটা হতে পারে আপনার সন্তানের সাথে, সেটা হতে পারে আপনার বেটার হাফের সাথে, সেটা হতে পারে আপনার প্যারেন্টসের সাথে, যার সাথেই হোক, যেই সমস্যাই হোক, একটা কমন গ্রাউন্ড খুঁজে একটা সলিউশনে আসার চেষ্টা করতে হবে। একদিনে আসবে না, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে আসবে। ওকে, নেক্সট পয়েন্টটা আমার খুব পছন্দের একটা পয়েন্ট। আমার প্রথম অ্যালবামে একটা গান ছিল, গানটার টাইটেল ছিল ক্ষমা। আমি অনেক আগেই ব্যাপারটা উপলব্ধি করেছিলাম। আমরা সবাই মানুষ, আমরা ভুল করবই, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভুল করলে অনুশোচনা হতে হবে এবং ক্ষমা চাইতে জানতে হবে। আপনি যদি আপনার ইগোকে প্রাধান্য দেন যে না আমি ঠিক, অথবা ভুল হলেও না আমি ক্ষমা চাইতে পারবো না, ও তো ভুল, তাহলে হবে কি এই সম্পর্কটা আর টিকবে না। আপনার যদি মনে হয় যে এই সম্পর্কটা আপনার টেকাতে হবে, আপনার ক্ষমা চাইতে জানতে হবে। অনেক সময় নিজের ভুল কম হলেও ক্ষমাটা আগে আপনাকে চাইতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য বিগার পারসন। হয়তো হ্যাঁ, যদি আপন মানুষের বাইরে এরকম কোনো ঘটনা ঘটে, আপনাকে আমি সেই কথাটা, এই উপদেশটা, অনুরোধটা করব না। কিন্তু যদি আসলে আপন মানুষ হয়, অনেক সময় ক্ষমা চাইতে হয়। হয়তো মনে হতে পারে যে আপনি হেরে যাচ্ছেন, তাও আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি আমার মানসিক সুস্বাস্থ্যের জন্য এই কাজটা করি। আমি চেষ্টা করি নিজে আগে ক্ষমা চাওয়া, কারণ আমরা তো সবাই ভুল করি। সো আত্মসমালোচনার জায়গাটা যদি শুরুতেই আমি শুরু করি, তাহলে অন্য মানুষ একদিন না একদিন বুঝবে যে এই মানুষটা তো আসলে আত্মসমালোচনা করছে, বারবারই ক্ষমা চাচ্ছে, আমারও আসলে এই প্র্যাকটিসটা করা উচিত। আর সবসময় মনে রাখবেন, আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে টু নার্চার এ জেনুইন রিলেশনশিপ। আর জেনুইন রিলেশনশিপে আসলে কখনো হার জিত বলে কিছু নেই। জেনুইন রিলেশনশিপ হচ্ছে মানসিক প্রশান্তি, আপনার মনের প্রশান্তি, এবং যেই মানুষটার সাথে আপনি কমিউনিকেট করছেন একটু ঝামেলা হয়ে গেছে, তার মানসিক প্রশান্তি। আজকের লেকচারের শেষ টিপসটা হচ্ছে কিভাবে আপনাদের পরিবারের যারা শিশু আছে তাদের সাথে কমিউনিকেট করবেন। শিশুদের সাথে কিন্তু আলাদা একটু যত্ন নিয়ে কমিউনিকেট করতে হয়, কারণ তারা ওই কমিউনিকেশন দিয়ে শিখছে, তাই না? প্রতিটা কথায় তারা কিন্তু শিখছে। সো কখনো বাজে শব্দ ব্যবহার করা যাবে না, কখনো রূঢ় ব্যবহার করা যাবে না তাদের সাথে। তারা ভুল করলে তাদের বোঝাতে হবে। এখন প্যারেন্টিং নিয়ে তো এই কোর্সটা না, সো আমি আসলে ইন জেনারেল অনেক কথা বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলবো যে প্যারেন্টিং এর চিন্তা কিন্তু বদলাচ্ছে। আজ থেকে 30 বছর আগে যদি কোনো বাবা মাকে বলা হতো যে শারীরিক প্রহার করা ভালো কি খারাপ, তারা বলবে এটা তো খুবই দরকার। কিন্তু আজকের পৃথিবীতে তো আমরা সেটা বিশ্বাস করি না। আমরা মনে করি এটার একটা সুদূর প্রসারী ইমোশনাল ট্রমা তৈরি করে। কিন্তু এই বিষয়টা নিয়ে যদি আমি এখন আমার আরো 2-3 জেনারেশন আগের মানুষের সাথে কথা বলি, তাহলে হয়তো আমার বিতর্কে জড়াতে হতে পারে। তারা হয়তো এখনো বলবেন যে না, প্যারেন্টিং এরকম হওয়া উচিত, শাসন এরকম হওয়া উচিত। এখন আবার আমার 2-3 জেনারেশন পরে যারা এই কোর্সটা নেবে, তারা হয়তো অন্য নতুন কিছুও বলতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে আজকের সামাজিক প্রেক্ষাপটে আমরা যেটা শিখেছি, আমরা যেটা জানি, যতটুকুই জানি আমাদের সীমিত জ্ঞানে, যে আমাদের শিশুদেরকে আদর, যত্ন, সম্মানের সাথে বড় করতে হবে। আমরা যেন তাদেরকে এমন কিছু কটু কথা না বলি যেটা তাদেরকে আসলে হীনমন্যতায় ভোগাবে। তাদের মানসিক বৃদ্ধিটা যেন একটু সুস্থ হয়, এটাই তো আমাদের কাজ।
তাই প্রতিনিয়ত চিন্তা করতে হবে, আমার নিজের সন্তান হতে পারে, আমার ভাতিজা ভাতিজি হতে পারে, ভাগ্নি ভাগনা হতে পারে, অথবা আমার বন্ধুর ছেলে মেয়েও হতে পারে। সবার সাথে ইন্টারাকশনটা যেন সম্মানের সাথে হয়, এবং কখনো যেন খারাপ কোনো উদাহরণ আমি তার সামনে না হয়ে দাঁড়াই। এটাই আপনাদের জন্য আমার শেষ অ্যাডভাইস। থ্যাংক ইউ।